ক্লাস 9-এর আমার সকল প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত। আজকে আমরা আলোচনা করব মানব হৃৎপিণ্ডের আভ্যন্তরীণ গঠন। চলো তাহলে বোর্ডে দেখে নিই। মানব হৃৎপিণ্ড। আমাদের হৃৎপিণ্ড 4টি প্রকোষ্ঠযুক্ত। উপরের প্রকোষ্ঠ দুটিকে বলে অলিন্দ এবং নিচের প্রকোষ্ঠ দুটিকে বলা হয় নিলয়। অর্থাৎ উপরের প্রকোষ্ঠ দুটি বাম অলিন্দ এবং ডান অলিন্দ, নিচের প্রকোষ্ঠ দুটি হলো বাম নিলয় এবং ডান নিলয়। তোমরা দেখো তোমাদের বইয়ে হৃৎপিণ্ডের যে ছবিটা আছে, আমি কিন্তু একটু অন্যরকম ছবি আঁকছি যেটা তোমাদের বুঝতে খুবই সুবিধা হবে। চলো তাহলে দেখে নিই। এবার চলো কোনটাকে কি বলো আমরা একটু ভালো করে বুঝে নিই। উপরের প্রকোষ্ঠ দুটি অর্থাৎ এই প্রকোষ্ঠ এবং এই প্রকোষ্ঠ এই দুটি কিন্তু অলিন্দ, নিচের এই প্রকোষ্ঠ দুটিকে বলা হচ্ছে কিন্তু নিলয়। তাহলে এই প্রকোষ্ঠ, উপরের প্রকোষ্ঠ, এটাকে কি বলা হচ্ছে না বাম অলিন্দ। নিচের প্রকোষ্ঠ এটাকে কি বলা হচ্ছে বাম নিলয়। একই রকম ভাবে এদিকে এই প্রকোষ্ঠটাকে কি বলা হচ্ছে না কি না ডান অলিন্দ। এই প্রকোষ্ঠটিকে ডান নিলয়। হয়ে গেল তাহলে দুটি অলিন্দ এবং দুটি নিলয়। এবার চলো আমরা জেনে নিই বাঁ দিকটা সম্বন্ধে। বাঁ দিকে দেখো এরকম 4খানা রক্তবাহ দেখতে পাওয়া যাচ্ছে। এই 4টে রক্তবাহের নাম কি জানো? এই 4টের নাম হচ্ছে ফুসফুসীয় শিরা। কি হয় না ফুসফুসীয় শিরা দিয়ে রক্ত ঢোকে না বেরোয় তোমরা কি জানো? তাহলে তোমরা একটু জেনে নাও যে অলিন্দে সবসময় কিন্তু রক্ত গৃহীত হয়, ওই জন্য অলিন্দকে কিন্তু গ্রাহক বলা হয়। তাহলে বুঝতেই পারছো যে অলিন্দের মধ্যে কোনো না কোনো একটা জায়গা থেকে রক্ত এসে প্রবেশ করবে। কোথা থেকে এসে প্রবেশ করবে না ফুসফুসীয় শিরার মাধ্যমে বিশুদ্ধ রক্ত অর্থাৎ অক্সিজেনযুক্ত রক্ত কোথা থেকে এসে প্রবেশ করে না ফুসফুস থেকে। ধরো এটাকে আমরা ফুসফুস বলে ভেবে নিই। ফুসফুস থেকে রক্ত এসে প্রবেশ করবে ফুসফুসীয় শিরা দিয়ে বাম অলিন্দের মধ্যে। কোন রক্ত না অক্সিজেনযুক্ত রক্ত। অক্সিজেনযুক্ত রক্ত এসে প্রবেশ করবে। এরপর কি হবে? অলিন্দর থেকে সেই অক্সিজেনযুক্ত রক্ত নিলয়ের মধ্যে প্রবেশ করবে। তার আগে চলো আমরা একটু বুঝে নিই, যদিও আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে সিস্টল এবং ডায়াস্টল নিয়ে। হৃৎপিণ্ডের সংকোচনকে অর্থাৎ সংকুচিত হয়ে যাওয়াকে বলা হয় সিস্টল এবং প্রসারিত হওয়া বা প্রসারণকে বলা হয় ডায়াস্টল। যখনই ফুসফুসীয় শিরার মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত এসে বাম অলিন্দের মধ্যে প্রবেশ করবে তখনই কিন্তু বাম অলিন্দ প্রসারিত হবে অর্থাৎ বাম অলিন্দের ডায়াস্টল ঘটবে। এরপর এই অলিন্দে যখন সম্পূর্ণরূপে রক্ত পূর্ণ হয়ে যাবে তখন এই বাম অলিন্দ এবং বাম নিলয়ের সংযোগস্থলে বিশেষ কপাটিকা থাকে যাকে বলা হয় দ্বিপত্র কপাটিকা বা বাইকাসপিড ভালভ। এই দ্বিপত্র কপাটিকা খুলে যাবে এবং বিশুদ্ধ রক্ত অর্থাৎ অক্সিজেনযুক্ত রক্ত বাম নিলয়ের মধ্যে এসে প্রবেশ করবে। বাম নিলয়ের মধ্যে রক্ত এসে যখন প্রবেশ করবে তখন এই বাম নিলয়ের কি হবে বলতো? সিস্টল হবে না ডায়াস্টল হবে? অর্থাৎ সংকুচিত হবে না প্রসারিত হবে? স্বাভাবিকভাবেই রক্ত এসে যখন প্রবেশ করবে তখন তার কিন্তু প্রসারণ ঘটবে অর্থাৎ তার ডায়াস্টল হবে। উল্টো দিকে বাম অলিন্দের কিন্তু সেই মুহূর্তে সিস্টল হবে অর্থাৎ সংকোচন ঘটবে। অর্থাৎ এই কথাটা সবসময় মনে রেখো যে অলিন্দের সিস্টল যখন হবে তখন কিন্তু নিলয়ের ডায়াস্টল হবে।
আবার নিলয়ের যখন সংকোচন হবে অর্থাৎ সিস্টল হবে, অলিন্দের কিন্তু তখন ডায়াস্টল হবে। তাহলে এই অক্সিজেনযুক্ত রক্ত বাম অলিন্দ থেকে বাম নিলয়ের মধ্যে এসে প্রবেশ করলো। এরপর এই নিলয় ডায়াস্টল ঘটবে এবং ডায়াস্টলের পর নিলয়ের কিন্তু আবার সংকোচন ঘটবে অর্থাৎ সিস্টল ঘটবে। সেই সময় এটার নাম হলো মহাধমনী। আগে একটু বলে দিই, এই নালীটার নাম হলো মহাধমনী। এই অক্সিজেনযুক্ত রক্ত এইখানেও একটা কপাটিকা বর্তমান, এই কপাটিকার নাম হলো অ্যাওর্টিক কপাটিকা। এটা কিন্তু দেখতে চাঁদের মতো অর্থাৎ অর্ধচন্দ্রাকৃতি। হ্যাঁ, এটাকে বলে অ্যাওর্টিক কপাটিকা। এই অ্যাওর্টিক কপাটিকা খুলে যাবে এবং রক্ত মহাধমনী দিয়ে দেহের সর্বত্র ছড়িয়ে পড়বে। কীরকম রক্ত? না অক্সিজেনযুক্ত রক্ত। আমি দেখো বাম অলিন্দ অর্থাৎ বাঁ দিকটাকে লাল রং দিয়ে গেছি। তা লাল রং মিনস বিশুদ্ধ রক্ত অর্থাৎ অক্সিজেনযুক্ত রক্ত। অর্থাৎ এই দিক দিয়ে মহাধমনী দিয়ে গোটা শরীরের মধ্যে কিন্তু অক্সিজেনযুক্ত রক্ত পৌঁছে যাবে। এবার চলো আমরা ডান দিকটাকে বুঝে নিই। বাঁ দিকের কাজ তো হয়ে গেল। এবার দেখো সমগ্র দেহ থেকে বিপাক ক্রিয়ার ফলে উৎপন্ন দূষিত রক্ত অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত শিরার মাধ্যমে কোথায় এসে পৌঁছাবে? না ডান অলিন্দের মধ্যে। অর্থাৎ সমগ্র দেহ থেকে বিপাক ক্রিয়ার ফলে উৎপন্ন দূষিত রক্ত শিরা দ্বারা বাহিত হয়ে ডান অলিন্দে এসে প্রবেশ করে। কোন কোন পথে? না নিম্ন মহাশিরা, এটার নাম ঊর্ধ্ব মহাশিরা। ঠিক আছে, তাহলে গোটা শরীর থেকে শিরার মাধ্যমে দূষিত রক্ত অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরার মাধ্যমে ডান অলিন্দের মধ্যে এসে প্রবেশ করবে। প্রবেশ করার পর ডান অলিন্দের কিন্তু প্রসারণ ঘটবে অর্থাৎ ডায়াস্টল ঘটবে। রক্ত সম্পূর্ণভাবে পূর্ণ হলে এর অর্থাৎ ডান অলিন্দের কিন্তু তখন সংকোচন ঘটবে। এই সংকোচন ঘটলে এই ডান অলিন্দ এবং ডান নিলয়ের সংযোগস্থলও কিন্তু কপাটিকা বর্তমান, যার নাম ত্রিপত্র কপাটিকা বা ট্রাইকাসপিড ভালভ। এই ট্রাইকাসপিড ভালভ ভেদ করে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান নিলয়ের মধ্যে এসে প্রবেশ করবে। একই রকমভাবে ডান অলিন্দের যখন সংকোচন ঘটবে ডান নিলয়ের তখন কিন্তু প্রসারণ ঘটবে অর্থাৎ ডায়াস্টল ঘটবে। এরপর নিলয় সম্পূর্ণরূপে রক্তে পরিপূর্ণ হয়ে গেলে নিলয়ের সংকোচন ঘটবে অর্থাৎ ডান নিলয়ের সংকোচন ঘটবে এবং রক্ত পালমোনারি কপাটিকা দিয়ে, এটা হচ্ছে পালমোনারি কপাটিকা, এটাও কিন্তু অর্ধচন্দ্রাকৃতি অর্থাৎ অর্ধচন্দ্রের মতো দেখতে। এই অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা ভেদ করে এই রক্তভাটার নাম হলো ফুসফুসীয় ধমনী। এই রক্তভাটার নাম হলো ফুসফুসীয় ধমনী। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসীয় ধমনী দিয়ে ফুসফুসে পৌঁছে যাবে এবং সেখানে গিয়ে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করবে। আবার ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত ফুসফুসীয় শিরা দিয়ে বাম অলিন্দ থেকে বাম নিলয় থেকে মহাধমনী পথে সমগ্র দেহে পরিবাহিত হবে। সেখানে আবার বিপাক ক্রিয়ার ফলে উৎপন্ন দূষিত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত শিরার মাধ্যমে ডান অলিন্দের মধ্যে এসে প্রবেশ করবে। ডান অলিন্দ থেকে ডান নিলয় থেকে আবার ফুসফুসীয় ধমনী দিয়ে আবার ফুসফুসে ফিরে যাবে। তাহলে দেখো একটা চক্রের মতো হচ্ছে, তাই না? অর্থাৎ ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত এসে প্রবেশ করছে গোটা শরীরে, হৃৎপিণ্ডের মাধ্যমে বাহিত হয়ে যাচ্ছে, সেখান থেকে আবার দূষিত রক্ত আবার হৃৎপিণ্ডে ফিরে আসছে, সেখান থেকে আবার ফুসফুসে ফিরে যাচ্ছে। অর্থাৎ ফুসফুস হৃৎপিণ্ড, দেহ হৃৎপিণ্ড ফুসফুস, এইভাবে কিন্তু চক্রটা চলতেই থাকছে। আর একবার ভালো করে বুঝুন, মানুষের হৃৎপিণ্ড 4টে প্রকোষ্ঠযুক্ত। উপরের প্রকোষ্ঠ দুটোকে বলা হয় অলিন্দ, নিচের প্রকোষ্ঠ দুটোকে বলা হয় নিলয়। বাঁ দিকেরটা বাম অলিন্দ বাম নিলয়, ডান দিকেরটা বাম নিলয় ডান নিলয়। বাঁ দিকে কোন ধরনের রক্ত প্রবাহিত হয়? না অক্সিজেনযুক্ত রক্ত। ডান দিকে কোন ধরনের রক্ত প্রবাহিত হয়? না কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এবার হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্তের ঢোকা অর্থাৎ প্রবেশ এবং বেরোনোটা আরেকবার ভালো করে বুঝেন। দেখো বাঁ দিক দিয়ে রক্ত কোথা দিয়ে এসে ঢোকে? না ফুসফুসীয় শিরা দিয়ে রক্ত এসে ঢোকে। কোথায় ঢোকে? না বাম অলিন্দে। সেখান থেকে কোথায় যায়? না বাম নিলয়।
বাম নিলয় থেকে কোথায় যায় না মহাধমনী দিয়ে গোটা শরীরে পৌঁছে যায়। এইটুকুই দেখো, বেশি জটিলভাবে না বুঝে সহজভাবে মাথা খালি করে বোঝো। দেখো, ফুসফুসীয় শিরার মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত বাম অলিন্দে প্রবেশ করছে, বাম অলিন্দ থেকে বাম নিলয়, সেখান থেকে মহাধমনী দিয়ে গোটা শরীরে পৌঁছে যাচ্ছে। আবার উল্টো দিকে কি হচ্ছে না গোটা শরীরে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এই ঊর্ধ্ব মহাশিরা এবং এই যে নিম্ন মহাশিরার মাধ্যমে এসে এই ডান অলিন্দে এসে প্রবেশ করছে। সেখান থেকে সেই দূষিত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত অটোমেটিক্যালি এই নিলয়ে প্রবেশ করবে, নিলয় থেকে দেখো ফুসফুসীয় ধমনী দিয়ে আবার ফুসফুসে ফিরে যাচ্ছে। এইভাবে কিন্তু অনবরত হৃৎপিণ্ড কাজ করে যাচ্ছে। আমরা জানি হৃৎপিণ্ড মিনিটে 72 বার স্পন্দিত হয়। এই স্পন্দনের মাধ্যমে কিন্তু রক্ত গোটা শরীরে পৌঁছে যায় এবং সেখান থেকে আবার ফিরে আসে দূষিত রক্ত। বিভিন্ন প্রকার কপাটিকাগুলোর কাজ আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তাদের অবস্থান এবং কাজ তোমরা দেখে নাও। এবার কপাটিকাগুলো সম্বন্ধে একটু ভালো করে জেনে নিয়ে চলো। দেখো, এখানে আপাতত আমরা 4 প্রকারের কপাটিকা দেখতে পেলাম। বাম অলিন্দ এবং বাম নিলয়ের সংযোগস্থলে যে কপাটিকাটা থাকে, অর্থাৎ বাম অলিন্দ এবং বাম নিলয়ের সংযোগস্থলে কপাটিকাটার নাম দ্বিপত্র কপাটিকা। ঠিক আছে, এর নাম হলো দ্বিপত্র কপাটিকা। এবার দেখো, ডান অলিন্দ এবং ডান নিলয়ের সংযোগস্থলে যে কপাটিকাটা থাকে তার নাম হলো ত্রিপত্র কপাটিকা বা ট্রাইকাসপিড ভালভ। বাম নিলয় এবং মহাধমনীর সংযোগস্থলে যে কপাটিকাটা থাকে তাকে বলা হয় অ্যাওর্টিক কপাটিকা। আবার ডান নিলয় এবং ডান অলিন্দের সংযোগস্থলে যে কপাটিকাটা থাকে তাকে বলা হয় ত্রিপত্র কপাটিকা বা ট্রাইকাসপিড ভালভ। আবার ডান নিলয় এবং ফুসফুসীয় ধমনীর সংযোগস্থলে যে কপাটিকাটা থাকে তাকে বলা হয় পালমোনারি কপাটিকা। আর একটা কপাটিকা হচ্ছে, দেখো, নিম্ন মহাশিরা এবং ডান অলিন্দের মাঝেও কিন্তু একটা কপাটিকা থাকে যাকে বলা হয় ইউস্টেচিয়ান কপাটিকা। এই তো গেল কপাটিকাগুলোর অবস্থান। এখন চলো জেনে নিই কপাটিকার কাজ। কপাটিকার কাজ কি জানো? কপাটিকার কাজ হলো রক্তের একমুখী প্রবাহ নিয়ন্ত্রণ করা। অর্থাৎ রক্ত এক স্থান থেকে আরেক স্থানে যাবে কিন্তু বিপরীত দিকে কখনোই কিন্তু ঘুরে আসবে না। যেমন বাম অলিন্দর থেকে রক্ত বাম নিলয়ে প্রবেশ করে, কিন্তু বাম নিলয় থেকে রক্ত কিন্তু কখনোই বাম অলিন্দের মধ্যে প্রবেশ করবে না। আবার একই রকমভাবে ডান অলিন্দর থেকে ডান নিলয়ে রক্ত প্রবেশ করবে, কিন্তু রক্ত কিন্তু বিপরীত পথে অর্থাৎ বাম নিলয় থেকে কখনোই বাম অলিন্দের মধ্যে গিয়ে প্রবেশ করবে না। এটাকে বলা হচ্ছে রক্তের একমুখী প্রবাহ নিয়ন্ত্রণ। তাহলে কপাটিকার কাজ কি না রক্তের একমুখী প্রবাহ নিয়ন্ত্রণ করে। আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রয়োজন হলে ভিডিওটা আরেকবার দেখে নেবে এবং প্রয়োজন মতো নোট করবে। আরেকটা কথা বলি, পরীক্ষাতে কিন্তু এই ছবিটা আঁকলেও যথেষ্ট, এটাতেও কিন্তু তোমরা মার্কস পাবে ফুল। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করো। আর যারা নতুন আমার চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটাকে কিন্তু অন করে দিও, যাতে সময় মতো ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে আবার আগামী সপ্তাহে।